গ্রামে একের পর এক লাশের যেন বন্যা বয়ে যাচ্ছে। এরই মাঝে মায়ের অসুস্থতার খবর জানতে পেরে মাকে দেখতে এসে ফেসে যায় একটা পরিবার। তাদের উপরও লেগে যায় সে অভিশাপ। কি হয়েছে তাদের সাথে? গ্রামের এই মহিলাটি কে? এসব প্রশ্নের সাথে চলুন শুরু করা যাক আজকের গল্প কালীকুহি। রাতের ঘন অন্ধকারে এক লোক হাতে হাতুড়ি নিয়ে মুখে বিড়বিড় করতে এগিয়ে চলছে। এসে পৌঁছায় বাঁশবাগানের সামনে একটি পরিত্যক্ত কুয়োর কাছে। এসে মাত্রই সেখানে কি যেন একটা ভাঙতে শুরু করে হাতুড়ি দিয়ে কুয়োর উপরের অংশটা ভেঙে সেখানে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে লোকটি। কিছু সময় পর হঠাৎ সেখান থেকে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে এবং একটি ছোট মেয়ের হাত এসে লোকটিকে টেনে কুয়োর ভিতরে নিয়ে যায়। এই ঘন অন্ধকারে কুয়ো থেকে উঠে আসে একটা বাচ্চা মেয়ে। সে গ্রামের দিকে হাঁটা শুরু করে। সেই রাতে বাড়ি ফিরছিল এক লোক সাইকেলে করে। পথের মাঝখানে মেয়েটিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি মনে করে এই মেয়েটি সঞ্জয় নামের একটি লোকের, তাই তাকে সাইকেলের পেছনে উঠিয়ে নেয় এবং গ্রামের দিকে যেতে শুরু করে। কিন্তু অর্ধেক যেতেই সে খেয়াল করে দেখে পেছনে কেউ নেই। তাহলে সে এতক্ষণ ধরে কাকে বসিয়ে নিয়ে এসেছে? আমরা দেখতে পাই বাচ্চা মেয়েটি একটি ঘরের সামনে এসে দরজা নক করতে শুরু করে। সেখান থেকে একটি বৃদ্ধ মহিলা বেরিয়ে এসে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাইরে বৃষ্টির মধ্যে ভিজছে। বৃদ্ধা মহিলাটি মেয়েটিকে ঘরে ঢুকিয়ে তাকে জিজ্ঞেস করে, কিরে তুই এত রাতে বাইরে কি করছিস? তোর বাবা মা কোথায়? তখন মেয়েটি তাকে অদ্ভুতভাবে বলে, আমার তারাগি কোথায়? তারাগি হলো এক ধরনের কালো সুতা যেটা ছোট বাচ্চাদের কোমরে বেঁধে দেওয়া হয় নজর না পড়ার জন্য। তখন মেয়েটির চেহারা দেখতে পেয়ে বৃদ্ধা মহিলাটি একটা ভয়ার্ত চিৎকার দেয়। আমরা বাচ্চা মেয়েটিকে দেখতে পাই সে বিনা দ্বিধায় আস্তে আস্তে ছাদের ছোট ঘরটিতে ঢুকে যায়। এরপর সিন এখানে কাট হয়। আমরা শিবাঙ্গী নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে তার বাবা মার সাথে থাকে। মার নাম প্রিয়া। শিবাঙ্গীর অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে, তাই বাবার বকা থেকে বাঁচানোর জন্য সে তার মাকে অনেকভাবে রিকোয়েস্ট করে যাচ্ছিল। বাসায় ফেরার পর শিবাঙ্গীর বাবা প্রিয়াকে জানায় তাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। মায়ের অনেক শরীর খারাপ, কিন্তু একথা শুনে প্রিয়ার মুড একদমই খারাপ হয়ে যায়, কারণ তার শাশুড়ির সাথে তার খুব একটা বনে না, তাই সে সহজেই তার শ্বশুর বাড়িতে যেতে চায় না। কিন্তু দর্শনের জোড়াজুড়িতে প্রিয়া যেতে বাধ্য হয়। এরপর তারা দ্রুত রেডি হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গ্রামে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। পাঞ্জাবের ছোট্ট একটা গ্রাম দিয়ে গাড়ি চলছে, কিন্তু অর্ধেকে গিয়ে গাড়ি থেমে যায়, কারণ গ্রামের এই সরু পথ দিয়ে গাড়ি যাবে না। এখান থেকে তাদের পায়ে হেঁটে বাড়ি যেতে হবে। তাই তারা গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। গলি দিয়ে যাওয়ার পথে প্রিয়া খেয়াল করে দেখে প্রায় বাড়ির সামনে নিম পাতা সহ লাল সুতা দিয়ে বাঁধা এক ধরনের একটা রক্ষকবচ বাঁধা আছে, কিন্তু এটা কেন দেওয়া হয়েছে সেটা তারা বুঝতে পারে না। এরপর তারা বাড়ির সামনে এসে পৌঁছালে আমরা বাড়িটা দেখে বুঝতে পারি যে এই বাড়িটি মুভির প্রথমে দেখানো সেই বাড়ি। ওই বৃদ্ধা মহিলাটি আসলে দর্শনের মা, মানে শিবাঙ্গীর দাদি। তাদের দরজা খুলে ঘরে ঢুকে নেয় পাশের বাড়ির সত্যমাসি। শিবাঙ্গীর দাদির শরীর খারাপ হওয়ার পর থেকে সত্যমাসি তাকে দেখাশোনা করছেন। সত্যমাসি বলে, সেদিন রাতে কি হয়েছে আমি এখনো জানতে পারিনি। ডাক্তার তাকে হসপিটালে যেতে বললে সে রাজি হয় না, তাই দর্শনকে বলে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে। রাতের বেলা শিবাঙ্গী তাদের পোষা গরুটি নিয়ে খেলছিল। তখন শিবাঙ্গী ছাদে থাকা ওই ছোট ঘরটি থেকে দরজা খোলার শব্দ শুনতে পায়। সেখানে কে তেমন একটা বোঝা গেল না। শিবাঙ্গী সেটা নিয়ে বেশি কিছু না ভেবে রাতে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে একটু দেরি করে তার ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পর জানতে পারে সেখানে এসেছে চাঁদনি। চাঁদনি হলো সত্যমাসির পালক মেয়ে, তার বাবা মা নেই, তাকে সত্যমাসি পেলে বড় করেছেন। চাঁদনির সাথে শিবাঙ্গী একসময় অনেক খেলা করত। তখন শিবাঙ্গী চাঁদনিকে ঘরের ভিতরে আসতে বললে চাঁদনি ঘরের ভিতরে যেতে চায় না, শুধু ঘরের ছাদে থাকা ওই ছোট ঘরটির দিকে তাকিয়ে থাকে। তখন শিবাঙ্গী নিজেই তার সাথে বেরিয়ে যায়। চাঁদনি শিবাঙ্গীকে সাথে করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মাঠের উদ্দেশ্যে। তারা দুজন একটা মাঠে এসে বসে পড়ে। তখন চাঁদনি শিবাঙ্গীকে বলে, তুই সত্যমাসির বাড়িতে চলে আয়, তোর দাদুর বাড়িতে থাকিস না, সেই বাড়িটা খুব একটা ভালো নয়, সেখানে খারাপ আত্মাদের বসবাস আছে। তারা এসব গল্প বলতে বলতে হঠাৎ মেঘের গুরু গুরু গর্জন শুরু হয়। বৃষ্টি নামতে চলছে, তাই তারা দ্রুত বাড়ি ফিরে চলে আসে। বাড়িতে আসার পর চাঁদনি শিবাঙ্গীকে জিজ্ঞেস করে, তোর কি ভূতের গল্প শুনতে ভালো লাগে? চল তোকে একটা ভূতের গল্প শোনাই। শিবাঙ্গীও রাজি হয়ে যায় ভূতের গল্প শুনতে। চাঁদনি একটা চেয়ারের উপর দাঁড়িয়ে উপর থেকে একটা পুরনো ডায়েরি বের করে। চাঁদনি শিবাঙ্গীকে বলে, এই ডায়েরির কথা ভুলেও সত্যমাসিকে বলিস না, এই ডায়েরিটা খুবই অদ্ভুত। এখানে একের পর এক মেয়ের নাম লেখা আছে।
সেখানে একটা মহিলার ছবিও ছিল। চাঁদনি এসব কিছু বাদ দিয়ে ডায়েরিতে লেখা গল্প পড়তে শুরু করে। গ্রামে অদ্ভুত এক মহামারী ছড়িয়ে পড়েছে। একের পর এক মৃত্যু যেন থামছেই না। শ্মশানে লাশের বন্যা বয়ে যাচ্ছে। আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম মণি। তার সাথে ছিল আরেকটা মেয়ে। তারা দুজন ফাঁকা জমিতে খেলা করছিল। মণি এক বৃদ্ধা মহিলাকে আসতে দেখে পালাতে শুরু করে। তারা দুজন একসাথে পালাতে পালাতে একটা কুয়োর সামনে এসে পৌঁছায়, কিন্তু দেখা যায় মণির মুখ দিয়ে কালো তরল পদার্থ বের হতে শুরু করে। তখনই পেছন থেকে বৃদ্ধা মহিলাটি এসে অন্য মেয়েটির কাঁধে হাত রাখতেই মণি গায়েব। এরপর থেকে আর কখনোই মণিকে দেখা গেল না। এরই মাঝখানে সত্যমাসী এসে ডায়েরিটি কেড়ে নিয়ে নেয় চাঁদনির হাত থেকে এবং তাদের দুজনকে অনেক বকা দেয়। এই ডায়েরিটি সত্যমাসী কখনোই কাউকে পড়তে দেয় না, সবসময় বুকে আগলে রাখে। কিন্তু এমন কি আছে এই ডায়েরিতে যেটা কেউ জানতে পারবে না? দর্শন কাল রাত থেকে কোনো কিছু না খেয়ে তার মার পাশেই বসে রয়েছে। প্রিয়া খাবার নিয়ে আসলে তাকে জিদের সুরে বলে এখন আর মাকে রেখে কোথাও যাবে না, এখানেই থাকবে সে। প্রিয়াও আর খুব একটা কথা বাড়ালো না। শিবাঙ্গীকে খেতে দিলে দেখা যায় শিবাঙ্গীও বাবার এমন অবস্থা থেকে খেতে পারে না। রাতে শিবাঙ্গী ঘুমানোর সময় খড়খড় একটা শব্দে শিবাঙ্গীর ঘুম ভেঙে যায়। ঘরে সে কারো উপস্থিতি টের পাচ্ছিল। ঘুরে সে আয়নার দিকে তাকাতে একটা ছোট মেয়েকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ফিরে দেখে ঘরের একটা ইট আপনা আপনি দেওয়াল থেকে বেরিয়ে যাচ্ছে। সে ইট পড়ার পর সেখান থেকে বেরিয়ে আসে একটা কালো তারাগি। শিবাঙ্গী সেটা হাতে নিতেই হঠাৎ করে পেছন থেকে অদ্ভুত সুরে বলে ওঠে, এটা আমায় দে। শিবাঙ্গী চমকে উঠে পেছনে ফিরে তাকাতেই দেখে তার দাদি উঠে এসেছে। পরদিন সকালে ডাক্তার এসে শিবাঙ্গীর দাদিকে চেক আপ করে চলে যায়। শিবাঙ্গীর দাদির কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি কেন প্রিয়ার সাথে তার সম্পর্ক ভালো না। শিবাঙ্গীর দাদি নিজে মেয়ে হলেও মেয়েদের সে খুব একটা ভালো চোখে দেখতো না। মেয়ে সন্তান তার একদমই পছন্দ ছিল না। শিবাঙ্গীর দাদি চেয়েছিল প্রিয়ার একটা ছেলে সন্তান হোক। তাই গ্রামের বিদ্যাদের কথা অনুযায়ী কি সব জড়িবুড়ি খাওয়াতে চাইলে প্রিয়া রাজি হয় না। আর তখন থেকে তাদের মধ্যকার সম্পর্কে ভাঙন শুরু হয়। শিবাঙ্গীর দাদি তারাগিটা দর্শনকে দিয়ে বলে, এই তারাগিটি কোথাও ফেলে আসো। দর্শন তার মায়ের বাধ্য সন্তানের মতো তারাগিটি নিয়ে বাইরে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই শিবাঙ্গীর দাদি তার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, তাকে অনেক বেশি কটু কথা শোনায়। কারণ সে তো চেয়েছিল দর্শনের একটা ছেলে সন্তান হোক, কিন্তু শিবাঙ্গী মেয়ে হওয়ায় তাকে তার একদমই পছন্দ না। শিবাঙ্গী হঠাৎ খেয়াল করে দেখতে পায় তার দাদির বিছানার নিচ থেকে ছোট মেয়েটি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু পরক্ষণেই দেখতে পায় মেয়েটি সেখানে আর নাই। অন্যদিকে দর্শন তারাগিটি বাইরে ফেলে আসলেও আমরা দেখতে পাই ছোট মেয়েটির আত্মা তারাগিটা আবার তুলে নিয়ে ঘরের ছাদে সেই ছোট ঘরটিতে ফিরে আসে। মেয়েটির পায়ের শব্দ শুনতে পেয়ে দর্শনের মা বের হলে মেয়েটিকে উপরে যেতে দেখে দর্শনের মা তার পিছু নিয়ে উপরের ঘরটায় আসে। দর্শনের দাদি উপরের ঘরটির সামনে আসার সাথে সাথে দরজা আপনা আপনি খুলে যায়। দর্শনের মা ভিতরে গেলে সেখানে আবার ওই অদ্ভুত আলো জ্বলতে শুরু করে। আলো বাড়ার সাথে সাথে দর্শনের মা ওই ছোট মেয়ের আত্মাটিকে দেখতে পেলে তার চোখের সামনে কিছু পুরনো স্মৃতি ভেসে আসে। কয়েকজন বৃদ্ধ মহিলা আর একটা ছোট বাচ্চা এবং সদ্য সন্তান জন্ম দেওয়া একজন মহিলা। মেয়েটির আত্মাকে দেখতে পেয়ে দর্শনের মা ভয়ার্ত একটা চিৎকার দিলে তার নাক মুখ দিয়ে ওই কালো পদার্থগুলো বের হতে শুরু করে। দর্শনের মায়ের চিৎকার শুনে প্রিয়া দৌড়ে আসে ছাদের ঘরটিতে। প্রিয়া এসে দেখে তার শাশুড়ির অবস্থা খুব একটা ভালো না। নাক মুখ দিয়ে কালো তরল পদার্থগুলো বের হতে হতেই প্রিয়ার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। এরপর তড়িঘড়ি করে দর্শন তার মাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করলে রাস্তায় ঘটে এক ভয়ানক ঘটনা। এক ব্রিজের মাঝখানে আসার সাথে সাথে তার মায়ের লাশে আপনা আপনি আগুন ধরে যায়। শ্মশানে যাওয়ার আগেই আগুন। এমন দৃশ্য দেখে যে লোকগুলো লাশ নিয়ে যাচ্ছিল তারা লাশটিকে সেখানে ফেলেই দ্রুত পালাতে শুরু করে। দর্শন ওখানে রয়ে যায়। যাই হোক, তার মাকে তো আর এভাবে ফেলে রাখা যায় না। দর্শন অনেক চেষ্টা করে আগুন নেভানোর, কিন্তু সে ব্যর্থ হয়। তার মায়ের লাশ সেখানে পুড়ে ছারখার। দর্শনের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই ঘটনা দেখার পর প্রিয়া আর এক মুহূর্তেও তার মেয়েকে নিয়ে এই গ্রামে থাকতে চাইছিল না, কিন্তু দর্শন তখনও জিদ ধরে বসেছিল। সে এই গ্রাম থেকে তার মায়ের স্মৃতি রেখে কোথাও যাবে না। দর্শনও প্রিয়াকে কটুকথা শুতে পিছু পা হয় না। সেও চেয়েছিল তার যেন একটা ছেলে সন্তান হয়। শিবাঙ্গী ছোট হলেও সে বুঝতে পারতো তার বাবা এবং দাদি তাকে চায়নি, চেয়েছিল একটা ছেলে সন্তান। এমন কথা তার মুখে শুনতে পেয়ে প্রিয়া তার মেয়েকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি আমার কাছে অমূল্য সম্পদ, আমার তোমাকেই লাগবে, আর কোনো ছেলে সন্তান প্রয়োজন নেই আমার।
রাতে দর্শন মদের নেশায় মুগ্ধ। বাড়ি ফিরে এসে তার ঘরের সামনে বসতেই কেন যেন মনে হলো ছাদের দিকে কোনো ছোট মেয়ে দৌড়ে গেল। সে মনে করে হয়তো শিবাঙ্গী। শিবাঙ্গী এত রাতে কি করছে? দর্শন সেখানে তার আগের শব্দও শুনতে পায়। এদিকে শিবাঙ্গীর ঘুমও ভেঙে যায়। দর্শন সে মেয়েটির পিছু নিয়ে ছাদের ছোট্ট গর্তিতে গেলে দেখতে পায় সেখানে ছোট্ট মেয়েটি তার আগে হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটির কাছে যেতেই মেয়েটির আত্মা দর্শনকে গলা টিপে মারতে শুরু করে। এদিকে শিবাঙ্গী তার বাবার পিছু নিয়ে ওই ঘরের দরজার সামনে আসতেই দরজা খুলে যায়। দরজা খুলে দেখতে পায় তার বাবা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। শিবাঙ্গী তার বাবাকে তুলতে গেলে হঠাৎ দর্শনের জ্ঞান ফিরে আসলে সে শিবাঙ্গীকেই উল্টো গলা চিপে ধরে। সে ভাবে হয়তো শিবাঙ্গী তাকে মারতে চেয়েছে। শিবাঙ্গী কোনো রকম তার বাবার হাত থেকে বেঁচে বাইরে চলে আসে। দর্শন তাকে আবার ধরার জন্য বাইরে দৌড়ে আসতেই সে ছাদ থেকে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। আজকের ঘটনা এবং শিবাঙ্গীর দাদির লাশ এভাবে পুড়ে যাওয়ার ঘটনায় সত্যমাসির মন কেমন যেন খারাপ হয়ে আছে। সে আস্তে আস্তে ওই কুয়োর পাশে যায় কুয়োর অবস্থা দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় আমরা প্রথম দিন যে লোকটাকে দেখেছিলাম সেই কুয়োতে ওই লোকের লাশ পড়ে আছে। সত্যমাসির আর বুঝতে বাকি থাকে না যে গ্রামে অভিশাপ ফিরে এসেছে। কিন্তু কিসের অভিশাপ? সত্যমাসি বাড়ি ফিরে এসে ওই ডায়েরিটি নামিয়ে মন্দিরের সামনে রেখে মন্ত্র পড়তে শুরু করে এবং হঠাৎ কিছু একটা শব্দ শুনতে পেয়ে ভয়ার্ত হাতে আলমারির দরজা খুলতে দেখতে পায় সেখানে শিবাঙ্গী ভয়ে কাচুমুচু হয়ে আছে। শিবাঙ্গীকে বের হয়ে তাকে বুকে জড়িয়ে ধরলে সে বলে সে একটা ছোট্ট মেয়েকে দেখতে পেয়েছে। এই কথা শুনে সত্যমাসির বুক কেঁপে উঠল। এসব কথা ভাবতে ভাবতে সত্যমাসির ঘরের দরজায় অনেক জোরে জোরে বাড়ি পড়ে। সত্যমাসি এসে দেখে দর্শন কাল রাত থেকে খুবই অদ্ভুত আচরণ করছে। এসে বলে প্রিয়ার নাকি অনেক বেশি জ্বর, তাই সত্যমাসিকে ডাকতে এসেছে। সত্যমাসি গিয়ে দেখে প্রিয়ার অনেক বেশি জ্বর, বমি। সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। এদিকে সত্যমাসি যাওয়ার পর ডায়েরিটি নিয়ে বসে পড়ে শিবাঙ্গী আস্তে আস্তে ডায়েরিটি পড়তে শুরু করে। সেখানে অনেকগুলো মেয়ের নাম লেখা আছে এবং সেখানে ওই কুয়োর ছবিটাও রয়েছে। কিন্তু হঠাৎই সেখানে আবার দর্শন তাকে ডাকতে শুরু করে। দর্শন বাইরে যাচ্ছিল ওষুধ আনতে, তখন শিবাঙ্গী বুদ্ধি করে বলে সেই তার মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে। শিবাঙ্গী বের হলে তার সাথে করে চাঁদনিও যায়। ওষুধের দোকানে গিয়ে দেখতে পায় সেখানে লম্বা লাইন লেগে আছে। গ্রামের মানুষদের চোখে মুখে আতঙ্ক ছেয়ে গেছে, কারণ গ্রামে নাকি ওই লোকটি সহ আরো 11 জন মারা গিয়েছে। কেউ কেউ একে মহামারী বললেও কেউ কেউ বলছে আগের সেই অভিশাপ ফিরে এসেছে। সবাই অনেক ভয় পেয়ে আছে। শিবাঙ্গীও সেই ভিড়ের মাঝখানে তাদের কথা শুনতে পায়। শিবাঙ্গী সেই ডায়েরিটা নিয়ে দাঁড়াতে গেলে সেখানে ডায়েরি থেকে একটা ছবি পড়ে। সেই ছবির পেছনে নাম লেখা আছে সাক্ষী। শিবাঙ্গী বুঝতে পারে না এই সাক্ষীটাকে। এদিকে সত্যমাসি গরুর কাছ থেকে দুধ নিতে গেলে দেখতে পায় সেখানে দুধের বদলে রক্ত পড়ছে। সাথে সত্যমাসি শুনতে পায় একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ। সত্যমাসি সেই শব্দে মন্ত্রমুগ্ধের মতো আস্তে আস্তে হেঁটে ওই ছোট্ট ঘরটিতে এসে পৌঁছায়। সত্যমাসি সেই ঘরের দরজা খুলে দেখতে পায় সেখানে ছোট্ট একটা বাচ্চা পড়ে রয়েছে। সত্যমাসি সেই ছোট বাচ্চাটিকে কোলে নিতেই আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই ঠিক এই ঘরের মধ্যেই সত্যমাসির কোলে নবজাতক শিশু। হঠাৎ ওই বৃদ্ধ মহিলাটি এসে জোর করে কালো জড়িবুটি খাওয়াতে বাচ্চাটা সেখানে মারা যায়। সত্যমাসিও চিৎকার করে ওঠে। বাস্তবে তার কাছে কোনো বাচ্চা নেই। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। হঠাৎ সেখানে সত্যমাসির উপর ছাদ ভেঙে পড়ে। এদিকে শিবাঙ্গীও মাত্র ঘরে এসেছে ওষুধ নিয়ে। উপরে চিৎকার চেঁচামেচি শুনে সেখানে গেলে দেখতে পায় দর্শন এসে সত্যমাসিকে উদ্ধার করেছে। সত্যমাসির জ্ঞান ফিরতে চিৎকার করে বলতে শুরু করে বাচ্চাটা কোথায়, আমার সাক্ষী কোথায়? শিবাঙ্গীর ছবিটি দেখিয়ে বলে এটাই কি সাক্ষী? সত্যমাসি বলে ওঠে হ্যাঁ, এটাই আমার সাক্ষী, তোর দাদির পেটে। কিন্তু তার দুনিয়ার আলো দেখার সুযোগটুকু হয়নি। তখন দর্শন হঠাৎ করে শিবাঙ্গীর হাত থেকে ছবিটি নিয়ে ছিঁড়ে ফেলে। সত্যমাসি তখন কোনো রকম হাতাহাতি করে দর্শনের হাত থেকে ছিঁড়া অংশগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। দর্শন হাজারবার দরজা বাড়ি দিলেও সত্যমাসি আর দরজা খুলে না। শিবাঙ্গী কিছুই বুঝে উঠতে পারে না দর্শন এমনটা কেন করলো। সাক্ষীটা কে? সাক্ষীর নাম শুনতে দর্শন সে ছবিটি ছিঁড়ে ফেললো কেন? পরক্ষণে দর্শন শিবাঙ্গীর হাতে সেই ডায়েরিটি দেখতে পেয়ে তার পিছু করে ডায়েরিটি নেওয়ার জন্য। শিবাঙ্গী সেই ডায়েরিটি নিয়ে পালাতে শুরু করে। শিবাঙ্গী বুঝতে পারে না তার বাবার কি হয়েছে। সে এতটুকু বুঝতে পারে যে বাবা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। শিবাঙ্গী একটা ভাঙা ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে। দর্শনও সেদিকে আসলে সেখানে হঠাৎ তারাগীর শব্দ শুনতে পেয়ে সেদিকে যায়। শিবাঙ্গীও এই সুযোগে অন্যদিকে পালিয়ে যায়। দর্শন সে তারাগীর শব্দে পিছু নেয়
এদিকে সত্যমাসিও অদ্ভুত আচরণ শুরু করেছে। সত্যমাসি ঘরের মধ্যে ঢুকে ওই ছবিটি কোনো রকম ট্যাপ দিয়ে জোড়া লাগিয়ে মন্দিরে রেখে অনবরত পূজা করতে শুরু করে। তার পূজার ধ্যান ভাঙে শিবাঙ্গীর ডাকে। শিবাঙ্গী বলে, মাসি তোমার ডায়েরি এনেছি। সত্যমাসি এসে শিবাঙ্গীর হাত থেকে ডায়েরিটা নিতেই শিবাঙ্গী তাকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, তার পরিবারের সাথে কি হচ্ছে, তার বাবা এমন করছে কেন, তার দাদির মৃত শরীরের সাথে এমন অদ্ভুত ঘটনা কেন ঘটলো, তার দাদি এবং বাবার কি সম্পর্ক এই ডায়েরি, সাক্ষী এবং এই ছবির সাথে। সবকিছুর উত্তর দেওয়ার জন্য সত্যমাসি শিবাঙ্গীকে ভিতরে নিয়ে যায়। সত্যমাসি শিবাঙ্গীকে ঘরে বসিয়ে বলে, এই ডায়েরিতে লেখাগুলো কোনো গল্প নয়, এটা আমার লেখা একটা সত্য ঘটনা যেটা আসলেই এই গ্রামে ঘটেছিল, কিন্তু আশেপাশের মানুষ সেই অন্যায়টাকে নিয়ে কখনোই কোনো কিছু বলতো না। সত্যমাসি বলতে শুরু করে সেই কাহিনী। সত্যমাসি বলে, ছবিতে থাকা মহিলাটি আর কেউ নয়, শিবাঙ্গীর দাদি, আর পাশে থাকা ছোট ছেলেটি হলো শিবাঙ্গীর বাবা দর্শন। দর্শনের বয়স যখন 5 বছর তখন তার মা আবার অন্তঃসত্ত্বা হয়, আর সেইবার শিবাঙ্গীর দাদি একটা কন্যা সন্তানের জন্ম দেয়, মানে দর্শনের বোন, যার নাম সাক্ষী। কিন্তু এই গ্রামে একটা খুবই ভয়ানক প্রথা ছিল। গ্রামের বৃদ্ধা মহিলাদের একটা দল ছিল, তারা গ্রামে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা এক ধরনের তাকে বিষাক্ত জড়িবুটি খাইয়ে মেরে ফেলত এবং সেই মৃতদেহটা ওই কুয়োর মধ্যেই ফেলে দিত। এভাবে শুধু সাক্ষী নয়, গ্রামে আরো অনেক অনেক কন্যা সন্তানকে তারা এভাবে মেরে ফেলেছে এবং মৃতদেহটিকে নিয়ে গিয়ে সে কুয়োতে ফেলে দিয়ে আসতো। কিন্তু সময় বাড়তে থাকলে এক পর্যায়ে বৃদ্ধাগুলো যখন মারা যায় তখন আমি তাদের দোষ লুকানোর জন্য একদিন সেই কুয়োটা বন্ধ করে দিই। কিন্তু পাপ কখনো বাপকেও ছাড়ে না। সেই কুয়োর দরজা কেউ একজন একদিন খুলে ফেলার পর সাক্ষীর অতৃপ্ত আত্মা জেগে উঠেছে এবং সে বেরিয়ে পড়েছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। এইসব ঘটনা শোনার পর শিবাঙ্গী বেরিয়ে যায় তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে। আমরা দর্শনকে দেখতে পাই সে অদ্ভুত এক মোহে পড়ে সে কুয়োর ধারে এসে দাঁড়িয়ে আছে। পেছন থেকে সাক্ষীর আত্মা এসে তাকে ডাকে, ভাই তুই আমাকে ভুলে গেলি? তুই আমার জন্য তো তার আগে বানাসনি। আমি ভেবেছিলাম হয়তো তুই আলাদা হবি, কিন্তু তুইও বাকিদের মতো মেয়েদের ঘৃণা করিস। এই কথা বলে সাক্ষী তার ভয়ানক রূপে আসতেই দর্শনের নাক মুখ দিয়ে ওই কালো তরল পদার্থ বের হতে শুরু করে এবং দম বন্ধ হয়ে তখনই সেখানে মারা যায়। শিবাঙ্গী দূর থেকে দাঁড়িয়ে এমন ভয়ানক দৃশ্য দেখা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে আমরা দেখতে পাই গ্রামের সব মানুষ একসাথে জড়ো হয়েছে মন্দিরে। সেখানে হঠাৎ করে চাঁদনি পজেস্ট অবস্থায় এসে মন্দিরে মাথা টুকতে শুরু করলে গ্রামের মানুষদের মধ্যে হইচই পড়ে যায়। এদিকে প্রিয়ার অবস্থাও খুব একটা ভালো না। সত্যমাসি প্রিয়ার পাশেই বসে রয়েছে। শিবাঙ্গী তখন ঘরে এসে তার বাবার কথা জানাতে কান্নায় ভেঙে পড়ে। দর্শনের মৃত্যুর খবর শুনে প্রিয়া সত্যমাসিকে বলে, যেমন করেই হোক তাদের এখান থেকে বের হতে হবে, না হয় যে কোনো মুহূর্তে তাদেরও মৃত্যুবরণ করতে হবে। তারা বের হতে গেলে দেখতে পায় দরজায় দাঁড়িয়ে আছে চাঁদনি পজেস্ট অবস্থায়। যে মেয়েটি এই ঘরে ঢুকতে ভয় পেত সেই মেয়েটি এক বুক সাহস নিয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। সত্যমাসি চাঁদনির কাছে যেতেই চাঁদনি সত্যমাসির গলা টিপে ধরে এবং তাকে মাটিতে ফেলে একটা লোহার রড বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। শিবাঙ্গী পেছন থেকে এসে চাঁদনিকে আটকাতে চাইলে চাঁদনি তখন নিজেকে ছাড়ানোর জন্য শিবাঙ্গীর হাতে কামড় দিয়ে বসে। সত্যমাসি ততক্ষণে নিজেকে সামলে উঠে কোনো রকম করে প্রিয়াকে তার ঘরে নিয়ে আসে। এদিকে শিবাঙ্গী যন্ত্রণায় ছটফট করছে। তখন সত্যমাসি আর শিবাঙ্গী মিলে কোনো রকম ভাবে চাঁদনিকে বেঁধে তার আলমারিতে বন্ধ করে রাখে। এরপর সত্যমাসি শিবাঙ্গীর হাত ব্যান্ডেজ করে দেয়। তখন তারা শুনতে পায় ছাদের ওই ঘরের দরজাটি আচমকায় বন্ধ আর খুলতে শুরু করেছে এবং শুধু তাই নয়, সেখান থেকে ভেসে আসছে অসংখ্য বাচ্চার কান্নার শব্দ। সত্যমাসি, শিবাঙ্গী এবং প্রিয়া অনেক ভয় পেয়ে আছে। তখন প্রিয়া বলে উঠে, সে আমাদের বাঁচতে দিবে না, কারণ সে নতুন জন্ম চায় আমার মধ্য দিয়ে। তার মানে এখানে প্রিয়া অন্তঃসত্ত্বা ছিল, এজন্যই চাঁদনি প্রিয়ার পিছনে পড়েছিল। এতক্ষণে সত্যমাসি সবকিছু বুঝতে পেরে শিবাঙ্গীকে বলে, এই অভিশাপ একমাত্র শিবাঙ্গী বন্ধ করতে পারবে, কারণ সেই হলো এই নতুন পৃথিবীর আগামী পথ চলার মাধ্যম। তখন সত্যমাসির কথায় শিবাঙ্গী আলমারির দরজা খুলতেই সেখানে চাঁদনিকে অনেক ভয়ানক অবস্থায় দেখতে পায়। তখন চাঁদনির পিছু নিতে শুরু করলে শিবাঙ্গী ঘর থেকে বের হয়ে আচমকায় দেখতে পায় সেখানে সকাল হয়ে গিয়েছে।
এবং সে ওই সময়ের মধ্যে চলে এসেছে যখন তার বাবা ছোট ছিল এবং তার দাদির পেটে সাক্ষী ছিল। শিবাঙ্গী তার দাদির দিকে তাকানোর সময় তার দাদি একটা বড় চাদর তার উপর ফেলে দেয়। শিবাঙ্গী সেটার মধ্যে আটকে পড়ে যায়। এই চাদরটা হয়তো এমন একটা ভাবমূর্তি প্রকাশ করছে যেভাবে মেয়েদেরকে সমাজের নানান নিয়মে বেঁধে রাখা হয়। শিবাঙ্গী কোনো রকম সেই চাদরটা সরালে দেখতে পায় আবার রাতের অন্ধকার। সেখানে চাঁদনিকে উঠে যেতে দেখে আস্তে আস্তে সে তার পিছু নেই। সেই ঘরটিতে যাওয়ার পর সেখানে দেখতে পায় অদ্ভুত একটা গর্ভাশয়, যে গর্ভাশয়ের মাধ্যমে সাক্ষী একদিন জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই গ্রামের ওই বৃদ্ধাগুলো তাকে বাঁচতে দেয়নি। সে জন্ম নেওয়ার কিছু সময়ের মধ্যেই তার বাঁচার অধিকারটুকু তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আস্তে আস্তে সেই গর্ভাশয়টা পচে যাওয়ার সাথে সাথে শুরু হয় সে আত্মার তাণ্ডব। ঘরের চাঁদ আস্তে আস্তে ভেঙে পড়ছিল। তখন শিবাঙ্গী সেখানে ওই বৃদ্ধা মহিলাকে একটা বাচ্চা হাতে দেখতে পায়। বৃদ্ধা মহিলাটি ওই বাচ্চাকে মারতে যাবে, তার ঠিক আগেই শিবাঙ্গী ওই বাচ্চাটি ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে কেড়ে নিয়ে নেয় এবং দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে যায়। শিবাঙ্গী বের হয়ে যাওয়ার পর দেখতে পায় পুরো ঘরটাই ভেঙে পড়েছে। তার কোলে থাকা বাচ্চাটা আর কান্না করছে না, তার মুখে একটা মিষ্টি হাসি। অর্থাৎ কালীকহির এই অভিশাপটা এখানেই শেষ হয়েছে। শিবাঙ্গী তখন সেখানে জ্ঞান হারায়। সকালে জ্ঞান ফিরলে দেখতে পায় সে ওই গরুটার পাশে বসে আছে। উঠে দেখতে পায় তার ঘর সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। সে গরুটাকে নিয়ে আস্তে আস্তে গ্রামের সে কুয়োটার দিকে যায়, কিন্তু সে কুয়োটার জায়গাটা আজকে ফাঁকা নেই। সেখানে অনেকগুলো ছোট ছোট মেয়ে খেলা করছে একসাথে। অর্থাৎ সাক্ষীর আত্মার সাথে এখানে বাকি বাচ্চাদের আত্মাও মুক্তি পেয়েছে। তখন শিবাঙ্গীর সামনে সাক্ষী এসে তাকে ওই তারাগিটা দেয়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এই মুভিটির মাধ্যমে দেখানো হয়েছে আগেকার দিনে কিভাবে মেয়েদেরকে বোঝা মনে করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে মানুষের মধ্যে সেই চিন্তাভাবনা পরিবর্তন আসে। কিন্তু তারপরেও বর্তমান সমাজেও দেখা যায় অনেক পরিবারে মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্মান এবং তাদের প্রাপ্য অধিকারটুকু দেওয়া হয় না। দেখা যায় খাবার বেলায় বৈষম্য, পড়াশোনার বেলায় বৈষম্য, এমনকি কাপড় চোপড় কিনে দেওয়ার বেলায়ও বৈষম্য। এই মুভির দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে যে মেয়েরাও একটা সুস্থ সাবলীল জীবন পাওয়ার অধিকার রাখে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।